আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি সাজদা সুলতানা, সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি ছাত্রীরা, আমি ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার নিয়ে আলোচনা করছিলাম। এরই অংশ হিসাবে গজনীর সুলতান মাহমুদ হিসাবে আলোচনা করেছিলাম। তো কিছু অংশ তোমাদের আলোচনা করা প্রয়োজন, সেই জন্য আমি সুলতান মাহমুদের যেটুকু বাকি অংশ আছে সে সম্পর্কে আলোচনা করেছি। ছাত্রীরা, তোমরা গত ক্লাসে শুনেছ বা যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে দেখবে যে সুলতান মাহমুদের জন্ম, সুলতান মাহমুদের কিভাবে ক্ষমতায় আরোহণ করলেন, তার ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল, তিনি কতগুলো সামরিক অভিযান পরিচালনা করেছিলেন এবং সবগুলো যুদ্ধে জয়লাভ করেছিলেন, তার সর্বশেষ অভিযান সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং গজনী সুলতান মাহমুদের ভারত অভিযানের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ফলাফল কী হয়েছিল সে সম্পর্কেও তোমরা শুনেছ। তো ছাত্রীরা, গজনী সুলতান মাহমুদের সর্বশেষ অভিযান ছিল জারদের বিরুদ্ধে অভিযান এবং এটা ছিল সর্বশেষ অভিযান। তিনি তার জীবনে 17টি অভিযান পরিচালনা করেছিলেন এবং 17টি অভিযানই তিনি জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। এতগুলো অভিযান পরিচালনা করা একজন শাসকের পক্ষে নিশ্চয়ই খুবই কষ্টের ব্যাপার। এর জন্য তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং 1030 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিনি মারা যান। তো এখানে একটা জিনিস আলোচনা করা খুবই প্রয়োজন যে সুলতান মাহমুদ ভারত থেকে ধন সম্পদ নিয়ে গজনীতে গিয়েছিলেন। শিক্ষা এবং সাহিত্যের ক্ষেত্রে তার অবদান কী ছিল? সুলতান মাহমুদ শিক্ষা এবং সাহিত্যের পৃষ্ঠপোষক হিসাবে ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি নিজে একজন পণ্ডিত এবং কবি এবং বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার রচিত তৌহিদুল ফুরু নামে একটি গ্রন্থ আছে, যে গ্রন্থটি ফিকা শাস্ত্রের অন্যতম প্রামাণ্য গ্রন্থ হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি শিক্ষারও একজন শিক্ষার ক্ষেত্রে একজন বা শিল্পের ক্ষেত্রে একজন সমজদার ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষা এবং শিক্ষিতের মর্যাদা দিতে জানতেন এবং তার সময়ে সুলতান মাহমুদের সময়ে প্রাচ্যের যেসব জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিলেন তারা তার রাজদরবার অলঙ্কৃত করতেন এবং এই যে রাজদরবার অলঙ্কৃত করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জ্যোতির্বিদ এবং সংস্কৃতিজ্ঞ আবু রায়হান আল বেরুনি, আল ফারাবি, আল বাইহাকি। এদের নামগুলো প্রথমেই চলে আসে। বলা হয়ে থাকে সুলতান মাহমুদের যুগ ছিল কবিতার যুগ। এশিয়ার যেসব বিখ্যাত কবিরা ছিল বা সুপরিচিত যেসব কবিরা ছিল তারা তার দরবারে নিয়মিত আসতেন। তো এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উনসুরি, আফজুদি এবং ফরুকি। এছাড়া শাহনামা রচয়িতা আবুল কাশেম ফেরদৌসি এদের মধ্যে ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ। এই আবুল কাশেম ফেরদৌসি তিনি তার শাহনামা গ্রন্থের জন্য অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন। শাহনামাকে নিয়ে একটি কথা প্রচলিত আছে যে সুলতান মাহমুদ এই কবি ফেরদৌসিকে, আবুল কাশেম ফেরদৌসিকে শাহনামা রচনা করার জন্য 60,000 স্বর্ণমুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন এই মহাকাব্য শেষ হয়ে যায় লেখা, তখন সুলতান মাহমুদ তাকে 60,000 রৌপ্য মুদ্রা প্রদান করেন। তো এতে কবি ফেরদৌসি অত্যন্ত ক্ষুব্ধ হন, দুঃখ প্রকাশ করেন, কষ্ট পান এবং তিনি কি করেন, তিনি সুলতান মাহমুদকে নিয়ে একটি ব্যঙ্গ কবিতা রচনা করেন এবং গজনী ছেড়ে চিরজীবনের জন্য তিনি চলে গেলেন। তো দেখা গেল যে সুলতান মাহমুদের জনৈক প্রিয় পাত্রের প্ররোচনায় সুলতান মাহমুদ এই কাজটা করেছিলেন। কিন্তু যখন সুলতান মাহমুদ বুঝতে পারলেন যে তার এই কাজটা করা আসলে ঠিক হয়নি, তখন তিনি আবুল কাশেম ফেরদৌসিকে 60,000 স্বর্ণমুদ্রা দিয়ে পাঠান। কিন্তু যখন পাঠিয়ে দেন তার আগেই কবি মৃত্যুবরণ করেন।
সুলতান মাহমুদ জনহিতকর কার্যের জন্য অকাতরে অর্থ ব্যয় করেছিলেন। তিনি শিক্ষার জন্য গজনীতে একটি বিশ্ববিদ্যালয়, একটি লাইব্রেরি বা পাঠাগার এবং একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া অসংখ্য সুন্দর সুন্দর অট্টালিকা, মসজিদ, মাদ্রাসা স্থাপন করে একটি এশিয়ার অন্যতম শহরে পরিণত করেছিলেন। তো শাহনামাকে আরেকটা নামে আখ্যায়িত করা হয়, আবুল কাসেম ফেরদৌসিকে, তাকে প্রাচ্যের হুমায়ুন বলা হয়ে থাকে। এবং সুলতান মাহমুদ গজনীতে একটি স্বর্গীয় বধূ নামে একটি বৃহৎ মসজিদ নির্মাণ করেন, যে কারণে ঐতিহাসিকগণ একে প্রাচ্যের বিস্ময় বলে অভিহিত করেছিলেন। সুলতান মাহমুদের আমলে শিল্প সংস্কৃতির বিকাশ সম্পর্কে জন মার্শাল বলেন যে ইসলামী শিল্পকলা বিস্তারে গজনী কেবল মাধ্যমিক ছিল না, তিনি সামানীয়দের নিকট হতে উপকরণ সংগ্রহ করে সমৃদ্ধশালী স্থাপত্য শিল্প গড়ে তুলেছিলেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর আমরা আসি যে সুলতান মাহমুদের উত্তরাধিকারী কারা ছিলেন। আমরা জানলাম যে সুলতান মাহমুদ 1030 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরেও তার উত্তরাধিকার 150 বছর বা 150 বছরের মতো শাসন কার্য পরিচালনা করেছিলেন। কিন্তু তাদের মধ্যে তেমন কেউ উল্লেখযোগ্য ছিলেন না। সুলতান মাহমুদের মৃত্যুর পরে তার দুই পুত্র মুহাম্মদ এবং মাসুদের মধ্যে উত্তরাধিকার সত্ত্ব নিয়ে দ্বন্দ্ব বাধে এবং এই যুদ্ধে মাসুদ এবং মুহাম্মদের মধ্যে মাসুদ জয়লাভ করেন এবং মুহাম্মদকে অন্ধ করে তাকে কারাগারে বন্দী করা হয়। এই মাসুদ ছিলেন বিদ্যোৎসাহিতার একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু তার যেটা সমস্যা ছিল, সেলজুক তুর্কিদের ক্রমবর্ধমান চাপ সহ্য করতে তিনি পারলেন না। মারভের নিকট একটি যুদ্ধে তিনি পরাজিত হন এবং এই যে সেলজুক তুর্কিরা বা সেলজুক সৈন্যরা তারা কি করেন, মাসুদকে বাদ দিয়ে সেই অন্ধ মুহাম্মদকে সিংহাসনে বসালেন এবং মুহাম্মদ তার ছেলে আহমদকে সিংহাসনে বসান। আহমদ সিংহাসনে বসে তার চাচা মুহাম্মদকে আবার কারারুদ্ধ করেন এবং মুহাম্মদের পরে তার ছেলে হচ্ছে মওদুদ, তিনি কি করেন, তার পিতাকে যে নির্দয়ভাবে হত্যা করা হয় তার প্রতিশোধ গ্রহণ করেন এবং মুহাম্মদের বংশকে একেবারে বিনাশ করে দেন। 9 বছর বিভিন্ন দুর্যোগের মধ্যে মওদুদ রাজত্ব করে তিনি মৃত্যুমুখে পতিত হন এবং মৃত্যুর পর কয়েকজন শাসক এই গজনীর সিংহাসনে উপবিষ্ট ছিলেন, কিন্তু তারা কেউই সেলজুকদের আক্রমণ প্রতিরোধ করতে পারেনি। এই বংশের সর্বশেষ সুলতান ছিলেন খসরু মালিক। 1186 খ্রিস্টাব্দে তিনি মুহাম্মদ ঘুরির নিকট পরাজিত হন এবং তার পরাজয়ের মধ্য দিয়ে গজনী রাজবংশের পতন ঘটে। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে সুলতান মাহমুদের মৃত্যুর পরে তার দুই পুত্র কে ছিলেন, মুহাম্মদ এবং মাসুদ যুদ্ধে জয়লাভ করেন, মুহাম্মদকে কারাবন্দী করেন। মাসুদ সেলজুক তুর্কিদের হাতে পরাজিত হওয়ার পরে মাসুদকে বাদ দিয়ে অন্ধ মুহাম্মদকে আবার সিংহাসনে বসানো হয়। মুহাম্মদ তার ছেলে আহমদকে সিংহাসনে বসান। আহমদ তার চাচা মুহাম্মদকে আবার কারাবন্দী করেন এবং তাকে নির্যাতন করে হত্যা করেন। এরপরে আবার মাসুদের ছেলে সিংহাসনে বসেন মওদুদ বসে আবার তার চাচার বংশধরকে একেবারে বিনাশ করে দেন। মওদুদ 9 বছর শাসন কার্য পরিচালনা করেন এবং তিনি এই 9 বছরের যে একটা দুর্যোগ, সেই দুর্যোগের পরে তিনি মৃত্যুমুখে পতিত হন এবং তার পরবর্তী উত্তরাধিকারী তারা কেউ যোগ্য ছিলেন না। এরপরে গজনী বংশের শেষ সুলতান খসরু মালিক 1186 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘুরির নিকট পরাজিত হন এবং তিনি তার পতনের মধ্য দিয়ে গজনী বংশের পতন ঘটে। এখন এই যে সুলতান মাহমুদ সিংহাসন দখল করেন, তার মৃত্যু হলো, তার উত্তরাধিকারীরা শাসন কার্য পরিচালনা করেন, কেন গজনী বংশের পতন হলো বা গজনী বংশের পতনের কারণ কি ছিল? সুলতান মাহমুদের উত্তরাধিকারীরা সকলেই ছিলেন অযোগ্য, অদক্ষ, অকর্মণ্য এবং তদুপরি তারা কি করেন, এ বংশের কেউই বা উত্তরাধিকারীরা সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষায় কেউ সেরকম ব্যস্ত থাকেনি, যার ফলে কি হলো, তারা জনগণের সমর্থন হারিয়ে
ফেললো। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে লুণ্ঠন করে প্রচুর ধন সম্পদ তিনি গজনীতে নিয়ে গেলেন। এই প্রচুর ধন সম্পদ তার উত্তরাধিকারী এবং সামন্তবর্গদেরকে বিলাসী এবং আরামপ্রিয় করে তোলে। ফলে তারা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার মতো যে শক্তি দরকার, যে সৈন্যবাহিনী দরকার, যে সামর্থ্য দরকার, সেটা হারিয়ে ফেলে, যার কারণে গজনী বংশের পতন ত্বরান্বিত হয়। তারপরে যেমন আছে যে হত্যা, ষড়যন্ত্র, অভ্যন্তরীণ বিদ্রোহ, বিশৃঙ্খলা, এগুলোর কারণে, এই দ্বন্দ্ব সংঘাত এর কারণে গজনী সাম্রাজ্যের যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূল দুর্বল হয়ে পড়ে। ফলে গজনী সাম্রাজ্য দ্রুত গতিতে পতনের দিকে ধাবিত হতে থাকে। চতুর্থ হিসেবে আমরা বলতে পারি গজনী এবং সেলজুক বংশের মধ্যে যে দীর্ঘ সংগ্রাম চলতে থাকে, সেই সুযোগে ঘুরি সর্দারগণ তাদের ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করে। পরবর্তী গজনী সুলতানগণ ঘুরি সর্দারদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন এবং সুলতান মাহমুদের একজন বংশধর, তার নাম হচ্ছে বাহরম শাহ, তিনি মূলত এই রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করেন এবং পরবর্তী তার পুত্র খসরু মালিক তিনি কী করেন, তার সময় এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। খসরু মালিকের পরাজয়ের সঙ্গে সঙ্গে গজনীর শাসন কর্তৃত্ব ঘুরি সর্দারদের হাতে চলে যায়। এইভাবে একেবারে সুলতান মাহমুদ যে গজনী বংশ প্রতিষ্ঠা করেছিলেন বা গজনীকে সমৃদ্ধ করার চেষ্টা করেছিলেন, তার উদ্দেশ্য ছিল গজনীকে প্রাচ্যে সপ্তম আশ্চর্যের অন্যতম একটি নগরীতে পরিণত করা। সেটা তিনি প্রায় করতেও পেরেছিলেন, কিন্তু তার পরবর্তী উত্তরাধিকারীরা যদি যোগ্য থাকতো তাহলে খুব সহজে বা 150 বছরের আরও অধিক সময় এই সাম্রাজ্য টিকে থাকা সম্ভব হতো। ছাত্রীরা, তোমাদের আমি আজকে একজন ব্যাপারে আলোচনা করব। তিনি হচ্ছেন আল বেরুনি। যে আল বেরুনির কথা তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছিলাম। কে এই আল বেরুনি? আবু রায়হান আল বেরুনি। তিনি ছিলেন সুলতান মাহমুদের দরবারের অন্যতম শ্রেষ্ঠ মনীষী। তিনি 973 খ্রিস্টাব্দে খাওয়ারিজমে জন্মগ্রহণ করেন। যখন সুলতান মাহমুদ 1017 খ্রিস্টাব্দে খাওয়ারিজমে আক্রমণ করেন, তখন এই আল বেরুনি সুলতান মাহমুদের সংস্পর্শে আসেন এবং তিনি সুলতান মাহমুদের সাথে ভারতবর্ষে আসেন এবং তিনি সেখানে কিছুকাল অবস্থান করেন। আল বেরুনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি অঙ্কশাস্ত্র, দর্শন, ইতিহাস, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করেন এবং মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম একজন শ্রেষ্ঠ পণ্ডিত হিসাবে তিনি পরিচিত ছিলেন। তিনি জ্যোতির্বিদ্যার উপরে তাহফিন এবং কানুন আল মাসুদি নামে দুটি গ্রন্থ রচনা করেন, কিন্তু তার সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাব আল হিন্দ। সুলতান মাহমুদ যেহেতু সুলতান মাহমুদের সাথে ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের সভ্যতা, সমাজ সম্পর্কে তিনি জানার চেষ্টা করেন এবং এই আগ্রহ থেকে তিনি সংস্কৃত ভাষাও শিক্ষা করেন এবং সংস্কৃত ভাষা শিখে ভারতবর্ষের সভ্যতা, সমাজ, কৃষি ব্যবস্থা সম্পর্কে তিনি একটি গ্রন্থ রচনা করেন, যার নাম হচ্ছে কিতাব আল হিন্দ। এবং এই কিতাব আল হিন্দে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবনধারা সম্পর্কে তার গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায় এবং তৎকালীন ভারতের অবস্থার উপরে গভীর আলোকপাত করেন তার এই গ্রন্থে। আল বেরুনি রচনার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি উদার এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতীয় হিন্দু সমাজের যে বিভিন্ন দোষ ত্রুটি সেইটা তুলে ধরার চেষ্টা করেন। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, তারা স্বাধীনভাবে বসবাস করত, আবার তারা নিজেদের মধ্যে পারস্পরিক যুদ্ধেও লিপ্ত হতো এবং হিন্দুদের সামাজিক রীতিনীতি এবং চালচলন সম্পর্কে তিনি বলেন যে তৎকালীন সমাজে সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ প্রথা প্রচলন ছিল এবং হিন্দুরা দেবদেবীর মূর্তির পূজা করত। এজন্য বিভিন্ন জায়গায় অসংখ্য মন্দির গড়ে উঠেছিল এবং এই মন্দিরগুলোতে প্রচুর পরিমাণে ধন সম্পদ গচ্ছিত রাখা হতো এবং এই ধন সম্পদ লোভী বিদেশিরা ভারতবর্ষ আক্রমণ করে। তিনি শিক্ষিত হিন্দুদের মধ্যে একশ্বরবাদের একটা ধারণাও লক্ষ্য করেন এবং ব্রাহ্মণদের ক্ষেত্রে আইনের পক্ষপাতিত্ব থাকলেও তাদের দৃষ্টিতে হিন্দুদের বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত উদারভাবাপন্ন। কিছু কুসংস্কার ও বর্ণবাদ ভারতীয় সমাজ ব্যবস্থায় প্রকট আকার ধারণ করেছিল।
সুলতান মাহমুদের যে বারবার ভারত আক্রমণের ফলে ভারতীয় ধন সম্পদ লুণ্ঠন হয়, ভারতের অর্থনৈতিক অবস্থার বিপর্যয় ঘটে, সে সম্পর্কেও তিনি তার গ্রন্থ কিতাব আল হিন্দে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। এই সম্পর্কে তিনি উল্লেখ করেন, ইসলামের শ্রেষ্ঠ মনীষী আল বেরুনি, আবু রায়হান আল বেরুনি 1048 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তো ছাত্রীরা, তোমাদের সুলতান মাহমুদ সম্পর্কে যেটুকু পড়ানো হয়েছে আমার মনে হয় তাতে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বাসায় বইটা নিয়ে মোটামুটি দেখো চ্যাপ্টারটা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং সুলতান মাহমুদের চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে তার যে অভিযান, এই যে আল বেরুনি, এই সম্পর্কে তোমাদের জানা অত্যন্ত জরুরি। এবং ছাত্রীরা, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ রেখে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।